বলে হালকা হেসে তুলির কপালে চুমু খেলো। অতঃপর আবারও ডুবে গেল তুলির মধ্যে। দম্পতির এ রাতটাও কাটলো অত্যন্ত সুখে, আনন্দে। রান্নাঘরে বিয়েবাড়ির খাবার রাঁধা হচ্ছে। বাড়ির বউরা বাবুর্চিদের খাবার রান্নার উপকরণ একে একে এগিয়ে দিচ্ছেন। কজন বাড়তি লোক এসে বসেছে চেয়ার নিয়ে। মহিলারা গল্প করতে করতে রান্না করছেন। তুলি তখন সবে রান্নাঘরে ঢুকবে বলে রুম থেকে বেরিয়েছে। শুভ্র গোসলে গেছে। বাথরুমে যাওয়ার আগে বলে গেছে সে ফিরে এসে যেন তুলিকে সামনে পায়। তুলি শুভ্রর কথা শোনেনি। ওই নির্লজ্জ পুরুষের কথা শোনা মানেই তুলির আজ সারাদিন ঘর থেকে না বেরোনো। বিয়ে বাড়িতে এসেছে, টুকটাক সাহায্য না করলে কেমন খারাপ দেখায় না। তুলি রান্নাঘরে ঢুকবে, তখন কানে এলো এক মহিলা বলছেন, তানির মার মনটা ভাঙলো শেষ অবধি। আফরোজা তো ছেলের বউ সমেত বিয়ে খেতে এলো। ফাহিমা মশলা বাড়ছেন। উত্তর দিলেন তিনি, কপালে নাই তো কি আর করার। আমি ভালো মানুষ, ভাবলাম আফরোজা আপার দুঃখ এবার শেষ করে দেই। বিয়েটা হলে লাভ ছিল না বলো? শুভ্র এবারে জামাই হলে আব্বা রাগ করতো না? যে কারণে আব্বাকে দিয়ে দাওয়াত পাঠালাম আমি আর তোমার ভাই। কি হলো শেষ অবধি? নিজের কপাল আফরোজা আপা নিজেই পোড়ালো। এই বিয়ে শেষ হলে কেউ মুখ দিয়ে কখনো বলবে এবারে আসার জন্যে? আমি তাও এবার বলে আনালাম। আর কে আনবো? কে করবে আব্বার সাথে যুদ্ধ? আরেকবার বললে আমাকে শুদ্ধ বাপের বাড়ি পাঠাবে। চৌধুরী বাড়ির পুরুষদের যা রাগ, আমার 14 পুরুষের অমন রাগ নেই। তুলি তাদের কথোপকথন শুনে আর ভেতরেই গেল না। রাগে চলে এলো রুমে। শুভ্র তখন মাত্রই গোসল করে বেরিয়েছে। সে শার্ট পরছিল। তুলি গিয়ে দরজা খিল তুলে দিল। শুভ্র দরজা বন্ধ হওয়ার আওয়াজে পেছনে ফিরল। তুলির দিকে চেয়ে দুষ্টু হেসে বলল, কি ব্যাপার, দিন দুপুরে দরজা বন্ধ করছো কেন? তুলি এসব কথা পাত্তা দিল না। সোজা শুভ্রর সামনে দাঁড়ালো, বলল, আমরা কবে ঢাকা যাচ্ছি? আজ কেন? আম্মুকে কিছু বলবেন না। আপনার বড় মামি আপনাদের দাওয়াত দিয়ে আনিয়েছেন শুধুমাত্র আপনার সঙ্গে তানির বিয়ের কথা বলার জন্য। এখন আমি আপনার স্ত্রী আছি দেখে তার নেক্সট টাইম আপনাদের এই বাড়ি আনাবেন আর। শুভ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এসব কোথা থেকে শুনলে? আমি রান্নাঘরে যাওয়ার সময় শুনেছি। তুলি মিথ্যা বলছে না, শুভ্র জানে। শুভ্র বিশ্বাসও করে তার নানা বাড়ির মানুষ চূড়ান্ত স্বার্থপর। কিন্তু আফরোজা এমন জোর ধরলেন, শুভ্র মানা করতে পারেনি। শুভ্রর রাগে চোয়াল শক্ত হয়ে গেল। সে বলল, আমরা আজ চলে যাচ্ছি, ওরা বলবে কেন? আমি আম্মুকে বারবার অপমানিত হতে এখানে আসতে দিব না। কথাটা বলে শার্ট পরে শুভ্র বেরিয়ে গেল রুম থেকে। শুভ্র ভেবেছিল আফরোজাকে কিছু বলবে, কিন্তু ভাই ভাবিদের সঙ্গে আফরোজাকে হাসতে দেখে শুভ্র থেমে গেল। মন চাইল না মায়ের এই সুন্দর মুহূর্তটা তার কাছ থেকে কেড়ে নিতে। তারপর তারপর সেদিন বিয়ে থেকে আসার পর শুভ্ররা আর কখনোই চৌধুরী বাড়ি যায়নি। আফরোজা অপেক্ষা করেন কেউ আসবে তাকে নিতে, বলবে একবার যাওয়ার জন্য, কিন্তু না, কেউ আসেনি। শুভ্র বোঝে কিছু কিছু অভিমানের জোরটা বড্ড বেশি থাকে। অভিমান কাটলেও সেখানে জন্ম নেয় ক্ষোভ। সেই ক্ষোভ কেড়ে নেয় নিজেদের সঙ্গে সুন্দর সম্পর্কগুলো। ক্ষোভের দাবানলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় সম্পর্কগুলো। সম্পর্কের আহুতি দিয়েই যেন ক্ষোভের শান্তি। দেখতে দেখতে 3 বছর কেটে গেছে। শুভ্রর স্বামী হওয়ার 3 বছর 6 মাস কেটেছে। তুলিও এমবিবিএস পাশ করে একটা ক্লিনিকে জব নিয়েছে। সামনে ডিগ্রিও করার ইচ্ছে। শুভ্র এর মধ্যে এমডি করেছে ক্লিনিক্যাল সাইডে, পেডিয়াট্রিক বিষয়ে। তুলির বাবা বহু বছর পর দেশে আসলেন। তার মাথায় আপাতত অন্য ভাবনা চলছে। সেই ভাবনা থেকে তিনি দাওয়াত করলেন শুভ্র আর আফরোজাকে নিজেদের বাসায়। শুভ্র হসপিটাল থেকে ফিরে আফরোজাকে নিয়ে গেল তুলিদের বাসায়। তুলি বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল শুভ্রর জন্য। যেই না শুভ্রর গাড়ি তুলি দেখলো, সঙ্গে সঙ্গে তুলি হেসে লুকিয়ে গেল। তুলির জন্য ইয়াসমিন গোলাপি রঙের শাড়ি বের করে রেখে এসেছিলেন বিছানার উপর। তুলি শাড়িটা একটু নেড়ে চেড়ে ব্লাউজ পেটিকোটটা নিয়ে বাথরুমে গেল। শুভ্র বসার ঘরে সোফায় বসে আছে। তার মুখোমুখি ইয়াজিদ সাহেব। তিনি শুভ্রকে সরাসরি এই প্রথম দেখলেন। শুভ্র চুপচাপ বসে আছে। মূলত ইয়াজিদ সাহেবের সঙ্গে সে কি কথা বলবে খুঁজেই পাচ্ছেন না। ইয়াজিদ সাহেব এবার নিজের মেয়ে জামাইয়ের সঙ্গে কথা তুললেন। শুভ্র, ভালো আছো তো? হাসপাতালের কাজ কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে আঙ্কে। সরি বাবা।
শুভ্র লজ্জা পেয়ে গেছে। আঙ্কেল আর বাবা বলার অভ্যেসের মধ্যে যে সবসময় কনফিউজ হয়ে যায়, এটা নিয়ে তুলির কাছে সে কম বকা খায়নি। তবুও পারে না, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। ইয়াজিদ সাহেব বললেন, শুনলাম নতুন হাসপাতাল তৈরি করেছো। জি বাবা, অন্যের চাকরি আর কত, নিজের কিছু একটা হওয়া উচিত। টাকা পয়সার ব্যাপার তো অনেক, সামলাতে পারছো তো? হয়ে যাচ্ছে, আমরা 3 বন্ধু মিলে করছি। বাকি টাকা শর্ট পড়ায় ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে। টাকা লাগলে আমাকেও বলো, চেষ্টা করব সাহায্য করার। লাগলে বলবো বাবা। ইয়াজিদ থামলেন, আর কি কথা বলবেন খুঁজে পেলেন না। তবে শুভ্র ছেলেটাকে সামনাসামনি দেখে তিনি দারুণ সন্তুষ্ট। যেমন দেখতে ভালো, তেমনি আচার ব্যবহার। মেয়ের জন্য একদম সোনা পেয়েছেন ইয়াজিদ। তবে ইয়াজিদ যদি জানতেন শুভ্র বেডরুমে তারই মেয়ের সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করে, তাহলে হয়তো আজকে তিনি শুভ্রর সম্বন্ধে এমন মন্তব্য করতেন না। শুভ্র মনে মনে হাসলো খানিক। বাইরের মানুষের সঙ্গে শুভ্র হচ্ছে ভদ্র পুরুষ, অথচ বউয়ের সঙ্গে চূড়ান্ত অসভ্য। একমাত্র তুলিই এর ভুক্তভোগী। তুলি জানে শুভ্র কেমন ফাজিল এবং অসভ্য। ইয়াজিদ এবার স্ত্রীকে ডাকলেন। ইয়াসমিন রান্নাঘরে নাস্তা বানাতে বানাতে আফরোজার সঙ্গে গল্প করছিলেন। স্বামীর ডাক শুনে তিনি এলেন। ইয়াজিদ বললেন, মেয়েকে নিয়ে আসো। আনছি। কথাটা বলে ইয়াসমিন তুলির ঘরের দিকে ছুটলেন। তুলি তখন সবে শাড়ি পরেছে, শাড়ি সামলাতেই পারছে না তুলি। শাড়ি নিয়ে এক প্রকার যুদ্ধ করা লাগছে। ইয়াসমিন তুলির এমন বেহাল অবস্থা দেখে হাসতে হাসতে ঘরে ঢুকলেন। তুলি মায়ের দিকে চেয়ে ঠোঁট উল্টে বলল, আম্মু এটা পরিয়ে দাও না। ইয়াসমিন এসে শাড়ির আগা ধরলেন। শাড়ি সুন্দর করে পরিয়ে দিতে দিতে বললেন, তুই এত বছরও শাড়ি পরা শিখলি না? আজ বাদে কাল উঠিয়ে নিয়ে যাবে, তখন কিভাবে পরবি? তুলি উত্তর দেয় না। মাকে তো আর বলতে পারবে না যে ও বাড়িতে তাকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য দুজনে আছে, শুভ্র রামু আর স্বয়ং শুভ্র। তুলি শাড়ি পরতে পারে না দেখে শুভ্র একদিন তুলির সামনে বসে ইউটিউব থেকে দেখে শাড়ি পরা শিখেছে। তারপর দেখে দেখে শাড়ি পরিয়েও দিয়েছে তুলিকে। সঙ্গে অসম্ভব দুষ্টুমি তো আছেই। হাতটা বড্ড চলে শুভ্র, খালি এখানে ওখানে ছোঁয়ে। তুলি হাসলো। ইয়াসমিন তুলিকে শাড়ি পরিয়ে দিয়ে অলংকার হালকা কিছু পরালেন। শুভ্র যে বালা দিয়েছিল তুলিকে, তুলি সেটা হাতে নিল। শুভ্র একটা লকেট দিয়েছিল ইদানিং। লকেটে তুলি আর শুভ্রর প্রথম অক্ষর এসটি দেওয়া। লকেটের ভেতরে দুজনের ছবিও আছে। তুলি সেটাই পরলো আজ। শুভ্রকে আজ সারপ্রাইজ দেওয়া হবে, তাই তুলি একদম শুভ্রের মন মতো সেজেছে। তুলিকে নিয়ে আসা হলো শুভ্রর সামনে। তুলি ধীর পায়ে এগুচ্ছে। তুলিকে আজ ভীষণ সুন্দর লাগছিল। শুভ্র হা হয়ে তুলিকে একবার দেখলো। পরপর সবাই পাশে আছে দেখে শুভ্র চোখ সরিয়ে নিল। গলা খাঁকারি দিয়ে সোজা হয়ে বসলো। ইয়াসমিন তুলিকে শুভ্রর পাশে বসালেন। শুভ্র গা ঘেঁষে বসেছিল তুলি। শুভ্র বড়রা পাশে আছে দেখে একটু সরে বসলো। তুলি এটা দেখে মাথা নিচু করে হেসে ফেললো। আসছে তুলির লাজুক পর। হ্যাঁ, ইয়াজিদ বললেন, আফরোজা, শুভ্র তুলির সম্পর্কটা এবার এগোনো উচিত। কথা দিয়েছিলাম মেয়েকে 2 বছর পরে তুলে দিব। দেরি হয়েছে, কিন্তু কথা রাখবো আমি। আরও আগেই দিতে পারতাম, কিন্তু আমি দেশে নেই। একমাত্র মেয়ের বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাবে, সেটা বাবা হয়ে মন মানছিল না আমার। রাগ করো না এটার জন্য। এখন আমি দেশে এসেছি, আমি চাই তুলিকে আমি নিজের হাতে সাজিয়ে গুছিয়ে ওর শ্বশুরবাড়ি পাঠাবো। কি বলো তুমি? শুভ্র অবাক হয়ে ইয়াজির দিকে তাকালো। তুলি হাসছে মনে মনে। আফরোজা খুশি হয়ে বললেন, অবশ্যই তুলিকে আমি নিজের মেয়ের থেকে কম দেখিনি ভাইজান। ও আমার ঘরে আসা মানে আমার একটা মেয়ের অভাব পূরণ হওয়া। আমরা রাজি। শুভ্র এবার হালকা হাসলো। ইয়াজিদ বললেন, কথাবার্তা তাহলে সারা যাক। জোবায়ের হেলে দুলে এসে শুভ্রর হাত ধরলো, বলল, চলো দুলা ভাই, আপু আসো আসো। শুভ্র জোবায়েরকে কোলে তুলে নিল। জোবায়ের এতেই হম্বিতম্বি করে উঠে বলল, কোলে না, আমি বড় হয়ে গেছি না দুলা ভাই, নামাও আমাকে। শুভ্র হেসে ফেললো, বলল, ওরে বাবা, বড় হয়ে গেছে জবু। শুভ্র জোবায়ের সঙ্গে হাসতে হাসতে কথা বলছে তুলির সামনে। ছাদের দিকে এগুচ্ছে। শুভ্র তুলির পেছনে পেছনে ছাদের দিকে গেল। ছাদের দরজা পেরুতেই জোবায়ের কোল থেকে জোর করে নেমে গেল। শুভ্রর দিকে চেয়ে বলল, তোমরা গল্প করো, আই এম গিভিং ইউ
গাইস প্রাইভেসি এনজয়। কথাটা বলে দৌড়ে চলে গেল জোবায়ের। শুভ্র হাঁটুর বয়সী বাচ্চার মুখে এই ধরনের কথা শুনে ভ্যাবা জ্যাকা খেয়ে গেল। তুলিকে জিজ্ঞেস করলো। ও প্রাইভেসি দেওয়া শিখলো কিভাবে? তুলি কপাল কুঁচকে বলল। আরে ওর ফ্রেন্ড একটা ভয়াবহ পাকনা, ওদের থেকে মনে হয়। শুভ্র হালকা হাসলো, বলল, সেদিনের জোবায়ের আজকে আমাদের প্রাইভেসি দিচ্ছে, ভাবা যায়? আগে তো আমাদের সঙ্গে পিছু পিছু ঘুরতো। তুলি হাসলো। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল। তুলি শুভ্রকে দেখে শুভ্র এগিয়ে এসে কোমর চেপে ধরে। তুলি শুভ্রকে দেখে শুভ্র এগিয়ে এসে তুলির কোমর চেপে ধরে। তুলি শুভ্রর বুকের সঙ্গে মিশে যায়। শুভ্র তুলির কপালের উপর থেকে চুল সরিয়ে বলে, এবার অফিসিয়ালি অ্যান্ড অ্যাকিউরেটলি আমার বউ আমি ঘরে তুলবো। তারপর আবারও যাবো সাজেক হানিমুন। তারপর 2 থেকে 3 হয়ে ফিরবো আমরা। তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করলো। শুভ্র বলল, আমি আর অপেক্ষা করবো না কিন্তু তুলি। বিয়ের 1 বছরের মধ্যে আমার একটা পরিচয়। পরিচয় ছেলে না? তুলি জিজ্ঞেস করলো। শুভ্র তুলির কপালে চুমু খেয়ে বলল, আল্লাহ জানেন, তাতেই আলহামদুলিল্লাহ। শুভ্র এবং তুলির বিয়ের তারিখ ঠিক হয়েছে আগামী 25শে মে, বাদ আসর। হাতে আছে মাত্র 10 দিনের মতো। এখন থেকেই দুই পক্ষের মানুষদের কেনাকাটা শুরু হয়ে গেছে। শুভ্র ইদানিং হাসপাতালের তৈরির কাজে ভীষণ ব্যস্ত সময় পার করছে। হাসপাতালের কাজে টাকা পয়সা লাগছে প্রচুর, সেজন্য চেম্বারও করা লাগছে নিয়মিত। তাই সে বিয়ের সমস্ত কেনাকাটা আফরোজার উপর চাপিয়ে নিজে দৌড়ে বেড়াচ্ছে। তুলি অবশ্য এতে সক্রিয়। বিয়ের কেনাকাটা সবেতেই আফরোজা তুলিকে সাথে নিয়েই ঘোরেন। হাতে আছে আর 5 দিন। আজকেও আফরোজা বেরিয়েছেন শপিং এ, সঙ্গে তুলি আর জোবায়ের। আজ বিয়ের বেনারসি কেনা হবে। আজকালকার যুগে লেহেঙ্গার খুব চলে, কিন্তু শুভ্রর এক কথা, বিয়ে বলুক আর বৌভাত না হয় হলুদ, প্রতিটা অনুষ্ঠানেই শাড়ি পরতে হবে। তাই তুলি শুভ্রর পছন্দ অনুযায়ী শাড়ি কিনতে এসেছে। দোকানদার শাড়ি দেখাচ্ছে, একটা ছোট কিশোর ছেলে শাড়িগুলো পরে পরে দেখাচ্ছে। আফরোজা এখান থেকে একটা লাল শাড়ি দেখিয়ে বললেন, এই তুলি, এটা দেখ, সুন্দর না? তুলি শাড়িটা নেড়ে দেখলো, বেশ সুন্দর শাড়ি। তুলি আয়নার সামনে গিয়ে শাড়ি গায়ে জড়িয়ে শুভ্রকে ছবি পাঠালো। শুভ্র এখন কনস্ট্রাকশন এরিয়ায়, সবাইকে বলছিল কোন দিকে কোন জিনিসটা বসাবে। তুলির মেসেজ পেয়ে শুভ্র চেক করলো। লাল শাড়ি পরে মুচকি হেসে ছবি পাঠিয়েছে তুলি। নিচে লেখা, বউকে কোন রঙে দেখতে চায় শিশু ডক্টর? শুভ্র হাসলো, লিখে পাঠালো, লালে আমার বউকে বধূ লাগছে, তবে হালকা গোলাপিতে শুভ্রের বেস্ট বধূ লাগছে। তুলি মেসেজটা পেয়ে হাসলো। আফরোজাদের কাছে গিয়ে বলল, হালকা গোলাপি রঙের শাড়ি দেখি আম্মু। আফরোজা দোকানদারকে তুলির কথা মতো শাড়ি দেখাতে বললেন। তুলি একটার পর একটা শাড়ি দেখে তারপর একটা শাড়ি পছন্দ করলো। সেটা গায়ে জড়িয়ে হালকা হেসে ছবি তুলে শুভ্রর ফোনে পাঠালো। শুভ্র তুলির মেসেজেরই যেন অপেক্ষায় ছিল। শুভ্র ছবি দেখে মুগ্ধ হলো ভীষণ। মনে মনে কল্পনা করলো বিয়েতে এই শাড়ির সাজে তুলিকে কেমন দেখাবে। শুভ্র রিপ্লাই করলো, বেস্ট ওয়ান, শুভ্রস পারফেক্ট ওয়াইফ। তুলি হাসলো, তারপর শাড়িটা নিয়ে আফরোজাদের পাশে এসে বলল, আম্মু এই শাড়িটা নেই? আফরোজা হেসে উঠলেন, বললেন, তোকে সবচেয়ে ভালো এটাতেই মানিয়েছে। তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসলো। আফরোজা অতপর শাড়িটার টাকা মেটালেন। তারপরে একে একে অলংকার সহ মেকআপ, প্রসাধনী সামগ্রী কেনা হলো। সারাদিন শপিং করে তুলি ক্লান্ত হয়ে বিছানায় শুয়েছে মাত্র। মনে মনে ভাবছে আগের আকদই ঠিক ছিল, কোনো ঝামেলা নেই, শুধু কবুল বলা আর বিয়ে হওয়া, শুধু কবুল বলা আর বিয়ে হয়ে যাওয়া। এইসব অনুষ্ঠান বিরক্ত লাগছে তুলি। 5 দিন যাবৎ ক্লিনিক করে বাসায় এসে আবারও এসব ঝামেলা, গা ধরে যাচ্ছে ব্যথায়। এবার আগামীকাল থেকে তুলি ক্লিনিকে ছুটি নিয়েছে, জয়েন করবে বিয়ের 3 দিন পর। তারপর আবার সেই একঘেয়ে জীবন। তুলি দীর্ঘশ্বাস ফেললো। এসব ভাবনার মধ্যেই শুভ্রর কলটা তখন এলো। তুলির মনে হলো সমস্ত ক্লান্তি যেন এক নিমিষেই শুভ্রর একটা কলেই হাওয়া হয়ে গেছে। তুলি কল ধরলো, লম্বা করে সালাম দিল মজা নিয়ে। শুভ্র হাসলো, ছোট্ট করে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আজ এত প্রতিভক্তি?
মাথায় কি চলছে তোমার? তুলি হেসে বলল। সোয়াব কামাচ্ছি শিশু ডক্টর। শুভ্র পেডিয়াট্রিকে এমডি করার পর থেকে তুলি শুভ্রকে শিশু ডক্টর ডাকে। আগে স্যার ডাকতো বলে শুভ্র বেশ রাগ করত। শুভ্রর মতে হাজবেন্ডকে আদর করে কত নামে ডাকা যায়, এই স্যার আবার কি ডাক। অবশেষে তুলির ডাক বদলেছে, তবে এত বছর চেষ্টা করেও তুলির মুখ থেকে আপনি ডাক কোনো ক্রমেই শুভ্র তুমিতে কনভার্ট করতে পারেনি। অসম্ভব এক ব্যাপার যেন এটা। শুভ্র তুলির কথায় হেসে বলল, আর কটা দিন, তারপর আরো এক্সট্রা ভাবে সওয়াব খামাবো তোমাকে নিয়ে। তুলি অবাক হওয়ার ভান করে বলল। কিভাবে? শুভ্র দুষ্টু হাসলো, বলল, আওয়ার ফার্স্ট নাইট ইজ কামিং তুলি। শুভ্রর এমন কথায় তুলি লজ্জা পেল বোধ হয়। এতটা রাত দুজন একসঙ্গে কাটিয়েছে, অথচ তুলি এখনো সেই প্রথম রাতের ন্যায় লজ্জা পায়। রীতিমতো বাসর নায়ক এসব শুনতে পারে না। শুভ্র এসব ভেবে হালকা হাসলো। তুলি মেয়েকে রাগ দেখিয়ে বলল, আপনার জীবনে কয়বার আসে ফার্স্ট নাইট? শুভ্র উত্তর দিল, একবারই আসবে 5 দিন পর। তাহলে এত বছর কি ছিল? শুভ্র হাসলো, জড়ানো গলায় বলল, ওসব রাতের অনুভূতি অন্যরকম ছিল তুলি, কিন্তু সামনে যে রাতটা আসবে সেটা একদম আলাদা। তুমি প্রপারলি আমার জন্য বউ সাজবে, আমরা স্বলোকের সামনে কবুল বলবো, আমাদের বাসর সাজানো হবে, ফুলের বিছানায় তুমি ঘুমটা নিয়ে বসে থাকবে, আমি আসবো ঘুমটা সরিয়ে মুগ্ধ হয়ে বলবো মাশাআল্লাহ, তুমি লজ্জা পাবে। তারপর আমরা কথা বলবো সারা রাত। শুভ্রর মুখ থেকে তুলি কথা কেড়ে নেয়। শুভ্র হাসে, কৌতুক করে বলে, হ্যাঁ, চাঁদের আলোয় বসে আমরা দুজনেই এই রাতটাই শুধু কথাই বলবো, আর কিচ্ছু না। তুলি শুভ্রর কথার ধরনে হেসে ওঠে। এখনো এত দুষ্টু কথা বলে এই শুভ্র। তুলির হাসি শুনে শুভ্র হাসে, তারপর দুষ্টুমি বাদ দিয়ে সুন্দর করে জিজ্ঞেস করে, তারপর আজকে সারাদিন কি কি করলে বলো তো? আজ তুলির হলুদ সন্ধ্যা ঘরোয়া ভাবে আয়োজন করা হয়েছে। তুলিকে আজ সবুজ পাড়ের হলুদ রঙের শাড়ি পরিয়ে সোফায় বসানো হয়েছে। তুলির সকল কাজিনরা আজ সবুজ রঙের শাড়ি পরে আছে। রুমে হালকা আওয়াজে গান বাজছে, মেহেন্দি হ্যাঁ রচনে वाली हाथों में गहरी लाले ले दे सखिया। সবাই গানের সঙ্গে গুনগুন করছে। এক সময় অপেক্ষা শেষ হলো। হলুদ নিয়ে ঘরে এলেন ইয়াসমিন। তুলির পাশে বসে প্রথমেই চুমু বসালেন মেয়ের কপালে, তারপর তুলির দু গালে হলুদ লাগিয়ে হালকা হেসে বললেন, হলুদের মতো ফুটে থাকুক তোর সারা গা, স্বামী সোহাগী হ মা। ইয়াসমিন তার চোখ থেকে কাজল নিয়ে তুলির কানের পেছনে লাগিয়ে দিলেন। তুলির মনে পড়ল সাজকে একবার শুভ্র কয়লার কালি দিয়ে তুলির কানের পেছনে নজর ফোঁটা দিয়েছিল। তখন বিয়ের শুরু সময় ছিল। তারপর ধীরে ধীরে একে অন্যের প্রেমে পড়া, লাজুক শুভ্রর খোলস ভেঙে অসভ্য শুভ্র হওয়া, তুলিও শুভ্রর সামনে খোলা বইয়ের মতো হওয়া, সবকিছু এখনো তরতাজা স্মৃতি। আজ তুলি সেই শুভ্র স্বামীকেই আবারও স্বামী হিসেবে কবুল করতে যাচ্ছে। এবার শুভ্রর বাসায় তুলির একটা সংসার হবে। শুভ্রর কথা মতো সেই সংসারের রানী হবে তুলি, আর শুভ্র রাজা। নিজেদের এসব কথা ভেবে তুলির বুকটা কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে বারবার অদ্ভুত তৃষ্ণায়। একে একে সবাই তুলির শরীরে হলুদ মাখিয়ে দিল। তুলির সারা শরীরে এক ফোঁটাও জায়গা নেই, সবখানেই গাঁজা হলুদ। তুলিকে দেখে মনে হচ্ছে হলুদের মিশ্রণে ডুব দিয়ে এসেছে ও। তুলি নিজেকে দেখে বিরক্ত হয়ে বলল, বিয়ে মানেই এক গাদা হলুদে ডুবে যাওয়া, উফ। তুলিকে এই অবস্থায় দেখে সব কাজিনরা হাসছে। পুরো হলুদের মুখের মধ্যে একমাত্র তুলির চোখটাই সাদা। একজন তো মজা করে শুভ্রকে ভিডিও কল দিয়ে বসলো। শুভ্র ফোনের ওপাশ হতে তুলিকে দেখে হাসতে হাসতে শেষ। শুভ্র হাসতে হাসতে বলল, হলুদ বোধহয় একটু কম পড়েছে শালিকা, আরো লাগানো উচিত ছিল। শুভ্রর কণ্ঠ শুনে তুলির সামনে চোখ তুলে তাকালো। শুভ্র ভিডিও কলে। তুলি লজ্জা পেয়ে দু হাতে মুখ ঢাকলো। শুভ্র দেখে ফেলেছে, আর দেখানো যাবে না। ওপাশ থেকে শুভ্র এটাও দেখে টিপ্পিনি কেটে বলল, খুব লুকিয়ে পড়েছো তুলি, আমরা তো কেউই তোমাকে দেখতে পাচ্ছি না। শালিকারা, আপনারা কেউ দেখছেন আপনাদের বোনকে? সবাই একসঙ্গে জোরে বলে উঠল, না দুলা ভাই। সবাই এভাবে মজা নিচ্ছে দেখে তুলি মুখ লুকানো অবস্থায় হেসে ফেললো। তুলির দেখা দেখি সবাই হেসে উঠল। হলুদ সন্ধ্যা এভাবেই
স্বপ্নের মতো কাটলো এই অ্যারেঞ্জ ম্যারেজ দম্পতির। শুভ্র তুলির বিয়ের দিন ঘনিয়ে এসেছে। আগামীকাল আসরের পর বিয়ে। তুলিদের বিল্ডিং এর পুরোটাই সাজানো হয়েছে বাতি, সদর গেট ফুল দিয়ে সাজানো হয়েছে। জামাই আসবে এবারই, একটা আলাদা সৌন্দর্য তো দেখানোই লাগবে নিজেদের। সন্ধ্যার পর চা খেয়ে ইয়াজিদ তখন রুমে বসে আগামীকালের খরচের হিসেব করছেন। হঠাৎ দরজায় টোকা পড়লো। বাবা আসবো? ইয়াজিদ চোখ তুলে তাকালেন, মেয়েকে দেখে বললেন। আসো, ভেতরে আসো। তুলি হেঁটে ভেতরে ঢুকলো। বাবার পাশে বিছানায় বসে বাবার দিকে চেয়ে পড়ল। ডেকেছিলে? মা বলল। ইয়াজিদ তুলিকে দেখেন। তুলির গা থেকে আজ হলুদ পারফিউম সব মিলিয়ে সুন্দর একটা বউ বউ গন্ধ আসছে। মুখটা লাগছে এক আস্ত এক চাঁদের টুকরো। বিয়ের ফুল ফুটলে সব মেয়েদেরই বোধ হয় চেহারার সৌন্দর্য বাড়ে। ইয়াজিদের আবারও মনে পড়ে যাচ্ছে মেয়ে তার চলে যাবে কাল পরের বাড়ি। এতদিন মেয়েকে পরের বাড়ি দেননি, কাল দিতে হবে। তারপর এই ঘরটা ফাঁকা হয়ে যাবে, ঠিক ইয়াজিদের বুকটার মতো। ইয়াজিদের বুকে কিছু যেন একটা দলা পাকাতে চাইছে। কষ্ট নাকি মেয়ে বিয়ে দেওয়ার যন্ত্রণা? ইয়াজিদ একটু কাশলেন। তুলি উৎসুক চোখে বাবার দিকে চেয়ে আছে। ইয়াজিদ কথা তুললেন। ভালো লাগছে তোমার? কাল তো বিয়ে, ব্যাগ গুছিয়েছো? তুলি বাবার এমন প্রশ্নে আহ্লাদ দেখলো। তুলি জবাব দিল। মা গুছিয়ে দিয়েছে। এখান থেকে বেশি কিছু নিতে না করেছেন শুভ্র স্যার। জরুরি জিনিসগুলোই নিয়েছি শুধু। ইয়াজিদ চশমাটা এবার চোখে তুললেন, বললেন। শুভ্র তোমার স্বামী ছিল এতদিন, কাল থেকে ও ঘরে যাবে, ও ঘরে সংসার হবে তোমার। তুমি খুশি? আমাদের সিদ্ধান্তে তুমি কখনো এত বছরে আফসোস করেছো? বলো আমাকে। তুলি বুঝতে পারলো মূলত ইয়াজিদ কেন তাকে ডেকে পাঠিয়েছে, শুভ্রদের সম্পর্কে জানতে। উৎকণ্ঠায় ভুগছেন ইয়াজিদ। তুলি হালকা হাসলো, বাবার দিকে চেয়ে দৃঢ় গলায় বলল। তোমাদের সিদ্ধান্তটা ভালো ছিল বাবা। হয়তো আমি নিজে কাউকে পছন্দ করলে শুভ্র স্যারের মতো বর বা তার পরিবারের মতো পরিবার পেতাম না। আমার জীবনটাকে এভাবে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ তোমার বাবা। ইয়াজিদ মেয়েকে দেখলেন। তুলির চোখে মুখে খুশি ঝলমলাচ্ছে। ইয়াজিদ মনে মনে বাবা হিসেবে প্রচন্ড খুশি অনুভব করলেন। খুশিটুকু লুকিয়ে তারা দেখিয়ে হিসাবের খাতাটা নিয়ে বললেন। আচ্ছা যাও, এখন তোমার আম্মুকে পাঠিয়ে দিও, কথা আছে। তুলি বাবাকে দেখে। বাবাদের বোধহয় সন্তানদের পাশে কান্না করা মানায় না, হোক সেটা খুশির কান্না। শুভ্র আজ শেরওয়ানি পরেছে, সাদা রঙের শেরওয়ানি। গলার কাজটায় কারুকার্য করা, হাতের মধ্যে সিলভার রঙের কারুকার্য করা। তারপর মাথায় পাগড়ি পরিয়ে দিলেন আফরোজা। তারপর শুভ্রর ঘাড়ে নজর ফোঁটা দিয়ে বললেন। 1000 বছর বেঁচে থাকুক আমার শুভ্র, কার নজর না লাগুক। পাশ থেকে আরিফ টিপ্পিনি কেটে বলল। কাকিমা, নজর তো লেগে গেছে শুভ্রর, তার বউয়ের। আফরোজা বাচ্চাদের এইসব পাগলামির কথায় হেসে চলে গেলেন। শুভ্র আরিফের হাতে থাপ্পড় বসিয়ে বলল। আম্মুর সামনে তো মুখ কাচির মতো চলে, মহুরে বলা লাগবে। ফারহান হাসলো। আরিফ বলল। আর মহু, একটা বাচ্চাই আমাকে মোহর থেকে আলাদা করে দিয়েছে। রাতেও পায় না, দিনেও পায় না। তার মধ্যে আরেকটা এসেছে। বাচ্চা নিলে মেয়েদের যে হারে মুড সুইং হয় ভাই, যদি জানতি। দেখবি ছোট থেকে ছোট কথাই হয় কাঁদে, নয় মার বাসাই, নয় বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাই। তোর ভোলা ভালা বউ এমনই করবে, দেখিস। শুভ্র হাসলো। আয়নার সামনে দাঁড়িয়ে পাগড়ি ঠিক করতে করতে বলল। বাচ্চা আসলে আমার বউয়ের 7 খুন মাফ। একটা বেবি ক্যারি করার জন্য তাকে 1000 বার কাঁদার মারার অনুমতি দেয়া হলো। শুধু বাপের বাড়ি যাওয়া যাবে না, আমার বাড়ি বসে বসে রাগ মেটাক, ভাঙুক যা ইচ্ছে। ফারহান এবার হা হুতাশ হয়ে বলল। শুভ্র রে, আরিফ 2 বাচ্চার বাপ হতে যাচ্ছে, আমিও বাপ হয়ে গেলাম। পিছিয়ে গেলি তুই, বিয়ে করে জলদি জলদি আমাদের সাথে কম্পিটিশনে লাগ, বুঝলি? শুভ্র হাসলো, কিচ্ছু বলল না। একটা বাচ্চার আবদারি করবে সে আজ তুলির কাছে। একবার করবে, বারবার করবে। 32 বছর হয়ে গেল মামা, কাকা, দুলাভাই এসব ডাক শুনলো। এবার একটা বাবা ডাক শোনা লাগবে। শুভ্র তুলিকে বলবে তুলির কিছু করা লাগবে না, শুধু বেবি ক্যারি করবে, পৃথিবীতে আনবে আর দুধটুকু খাওয়াবে। বাচ্চার বাকি দেখাশোনা শুভ্র একাই করবে। শুভ্রর দম আছে এখনো, বুঝিয়ে দিবে মিসেস প্রত্যাশা হোসেন তুলিকে।
তুলি শুভ্র আর তার টেক্সট দেখছে। লাস্ট মেসেজ এসেছিল আধা ঘন্টা আগে, শুভ্রকে পাঠিয়েছে। রেডি হয়ে ছবি দিও। তুলি উত্তর করেছে। একবারে এসে দেখে নিন বউকে। তুলি রেডি তো হয়েছে, হালকা গোলাপি রঙের শাড়ি, সোনালী রঙের গহনা। অনামিকা আঙুলে জলজল করছে শুভ্রর পরিয়ে দেওয়া স্বর্ণের আংটি। হাতের শুভ্রর দেওয়া বালার সঙ্গে ডজন চুড়ি পড়েছে। ইয়াসমিন বালা দুটো আজকের জন্য খুলে রাখতে চেয়েছিলেন, তুলি দেয়নি। শুভ্রর দেওয়া দ্বিতীয় উপহার, যা তাদের ভালোবাসার প্রকাশ করে। এটা দিয়েই শুভ্র প্রথম তুলিকে ভালোবাসি বলেছিল। তুলির স্মৃতি জড়িয়ে আছে এই বালা দুটোতে। শুভ্র পাল্টা মেসেজ। আমিও তাহলে ছবি দিব না, একেবারে কবুল পড়ে দেখা হচ্ছে। শুভ্রর পাল্টা মেসেজ। তুলি হাসলো, পাগল এখনো। তুলি স্ক্রল করে তাদের পুরনো মেসেজ পড়তে থাকে। এরপর তার মেসেজের কথা খুব কম হবে। ও ঘরে সংসার পাতবে তুলি, যা কথা বলাই সামনাসামনি হবে। তুলি মেসেজগুলো আবারও পড়ছে, লাজুক হাসছে। বর এসেছে, বর এসেছে, সাজ সাজ রব পড়ে গেল তুলিদের বাড়ি। তুলি উঠে দৌড়ে গিয়েও আটকে গেল। বরং বর আসার দৃশ্য নাকি বউদের দেখতে নেই, নজর লাগে। তুলি হেসে আবারও বসে গেল বিছানায়। বুকটা লাফাচ্ছে খুব। শুভ্র এসেছে, তুলির বর এসেছে। শুভ্রকে বরণ করা হলো। ওপাশ থেকে টাকা চাওয়া হলো 50,000। বেচারা শুভ্র পড়েছে ফ্যাসাদে। বউয়ের কাছে যেতেও 50,000। তারপর আবার কাজিন গুলো হুমকি দিয়েছে বাসরাতে নাকি টাকা দিয়ে ঘরে ঢুকতে হবে। ও গড, শুভ্র কি করবে? দিল টাকাটা। টাকা পেয়ে হই হুল্লোড় চললো কিছু সময়। শুভ্রকে ঘরে ঢোকানো হলো। ঘরে স্টেজ করা হয়েছে ছোটখাটো। শুভ্রকে প্রথমে মিষ্টি খাওয়ানো হলো। শুভ্র সুগার কম খায় ইদানিং, তবুও মিষ্টি খেলো। আফরোজা বলেছেন এটা নাকি নিয়ম। শুভ্র উসকুস করছে, তুলিকে এরা কখন এনে পাশে বসাবে। আধা ঘন্টা তো কাটলো। আরো 10 মিনিট পর তুলি এলো। এক পাশে ইয়াসমিন, অপর পাশে কাঁধ ধরে অন্য এক মেয়ে। হাঁটার তালে তুলির শাড়ির কুচি দুলছে। শাড়ির আঁচলটা সম্পূর্ণ কারুকার্য করা, ঝুলে আছে এক পাশে। শুভ্র জানা মতে তুলি হেঁটে আসা তার দেখা সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। এই দৃশ্যে শুভ্রর যে কোনো সময় মিনি হার্ট অ্যাটাক হলেও হতে পারে। তুলি ধীর পায়ে এগিয়ে এলো। শুভ্রর পাশে বসানো হলো তাকে। শুভ্র তুলিকে একবার দেখে চোখ সরিয়ে নিল। বড়রা পাশে। তুলির ক্লাসমেটরা এগিয়ে এসে তুলি শুভ্রকে মিষ্টি খাওয়ালো। তারা শুভ্রর সঙ্গে তেমন কিছু মজা করলো না, তবে তুলির কানে কানে বলে গেল, এক রোকা স্যারের সঙ্গে প্রথম বাসরটা কেমন কাটে জানাইস। তুলি মাথা নিচু করে হাসে। তাদেরকে কে বলবে? তাদের এই এক রোখার রাগী মেজাজি স্যার একাকী রুমে বড্ড রসিক আর রোমান্টিক ভেবে তুলি হাসলো। প্রিন্সিপাল এলেন এবার। শুভ্র তুলিকে মিষ্টি খাইয়ে দোয়া দিলেন। তুলির দিকে চেয়ে বললেন, শুভ্র কিন্তু 2 বছর আমাদের থেকে বিয়ের কথা লুকিয়েছে। বুঝি না, বিয়ে আল্লাহর মর্জি, যার সঙ্গে যার জোর তার সঙ্গে তার বিয়ে। আমি খুশি হয়েছি তোদের বিয়েতে, খুব ভালো থাকো। তুলি লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করলো। প্রিন্সিপাল শুভ্রর দিকে চেয়ে বললেন, কথা আমাদের থেকে লুকিয়ে ঠিক করনি শুভ্র। তোমার আগামী 7 দিনের ছুটি ক্যান্সেল করা হলো, সামনের মাসে 15 দিনের ছুটি ক্যান্সেল। শুভ্র হাসলো, লজ্জিত গলায় বলল, সরি স্যার। শুভ্র হাসলো লজ্জিত গলায়, তারপর বলল। প্রিন্সিপাল হু হা করে হাসলেন। শুভ্রর কাঁধে হাত রেখে বললেন, ইয়াং ম্যান, ছুটি পাবে তুমি, জমিয়ে নিজের বিবাহিত লাইফ এনজয় করো। গুড লাক। তুলি স্যার যেতেই জিজ্ঞেস করলো। শুভ্র তুলির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, ফর হানিমুন। তুলি কিছুক্ষণ শুভ্রকে হা হয়ে দেখে পরপরই লজ্জায় মাথা নিচু করলো। এই শিশু ডক্টর একদম লাগাম ছুট হয়েছে, যা তা বলে শুধু। এবার কবুল বলার পালা। কবুল বলা হবে শুধু বিয়েতে ছবি তোলার জন্য। আকর্দামা তো আগেই হয়ে আছে। কবুল বলার মুহূর্তে তুলির ঘোমটায় আড়াল করা মুখের দিকে শুভ্র তাকালো। তুলির আর চোখে শুভ্রর দিকে চেয়েই আছিল। শুভ্র তুলির দিকে চেয়ে ভুবন ভোলানো এক হাসি দিল। তুলির বুক বরাবরের মতো ধক করে উঠল। চোখ সরিয়ে নিল তুলি। কাজী তুলিকে বললেন, বলো মা কবুল। তুলি এক নজর শুভ্রর দিকে তাকালো। শুভ্র ভীষণ উৎসুক চোখে তুলিকে দেখছে। তুলি শুভ্রর ওই মুখটার দিকে চেয়ে মৃদু স্বরে বলল। শুভ্র মুগ্ধ চোখে তুলিকে দেখল। প্রথমবার কবুল বলার সময় তুলির কণ্ঠে জড়তা ছিল। আজ তুলির কণ্ঠে আছে আত্মবিশ্বাস, আছে শুভ্রর প্রতি অগাধ ভালোবাসা।
শুভ্রকে কবুল বলতে বলা হলে শুভ্র তুলির দিকে চেয়ে হালকা আওয়াজে বলে দিল আলহামদুলিল্লাহ বলে পুরো ঘরময় হই হুল্লোড় লেগে গেল এক প্রকার। তুলিকে শুভ্রর পাশে বসানো হলো, আয়না আনা হলো। আয়নায় তুলির মুখ দেখিয়ে শুভ্রকে জিজ্ঞেস করা হলো, বলো তো কাকে দেখা যাচ্ছে? শুভ্র হালকা হেসে জবাব দিল, আমার অর্ধাঙ্গিনীকে। সবাই হো হো করে বলে উঠল। তুলিকে শুভ্রর মুখ আয়নায় দেখানো হলো, কাকে দেখা যাচ্ছে জিজ্ঞেস করা হলো। তুলি লাজুক গলায় শুভ্রর মুখটা একবার দেখে মাথা নিচু করে বলল, আমার ভয়ঙ্কর শিশু ডক্টরকে। শুভ্র লজ্জা পেয়ে তুলির দিকে তাকালো। তুলি লজ্জায় ফিরে তাকালো না শুভ্রর দিকে। অতঃপর মহা সমারোহে খুশিভাবে সম্পন্ন হলো পেডিয়াট্রিক ডাক্তার উমায়ের হোসেন শুভ্র এবং সদ্য ডাক্তার প্রত্যাশা হোসেন তুলির। সকল রীতিনীতি নিয়ম শেষ করে তুলিকে শুভ্র রুমে এনে বসিয়ে দিয়ে গিয়েছে শুভ্র দাদাবাড়ির কিছু মেয়েরা। যাবার আগে এক গ্লাস দুধ আর দুটো মিষ্টি প্লেটে রেখে সাপ সাপ বলে গেছে শুভ্র রুমে এলেই প্রথমে সালাম করে তারপর এগুলো খাওয়াতে। তুলি ঘুমটা টেনে হাঁটু ভেঙে বসে আছে বিছানায়। অনেকক্ষণ হয়েছে, বাইরে শুভ্রর কথা শোনা যাচ্ছে। বাসর ঘরে ঢোকার জন্য বেচারার পকেটটা কাটা হচ্ছে। তুলি ওপাশে শুভ্রর এক একটা ঝগড়া করা শুনে হাসে। একসময় দরজা খোলার আওয়াজে আসে। শব্দ পেয়ে ঘোমটা টেনে মাথায় তুলে তুলি। শুভ্র তুলিকে দেখে দরজায় সিটকিনি তুলে বলল, ঘুমটা টেনে আর কি করবে? গরম লাগলে খুলে ইজি হও। তুলি শুনল না, মাথা নিচু করে চুপচাপ বসে রইল। তুলি চাইছে শুভ্র এসে নিজে তুলির ঘোমটা তুলে দিয়ে মুখটা দেখুক, মুগ্ধ হয়ে বলুক মাশাআল্লাহ। শুভ্র এসি অন করে দিল, তারপর এগিয়ে এসে বিছানায় তুলির মুখোমুখি বসলো। তুলি একবার আর চোখে শুভ্রকে দেখে চোখ ফিরিয়ে নিল। শুভ্র হাত বাড়িয়ে তুলির ঘোমটা খুলল। তুলি ধীরে ধীরে এবার শুভ্রর দিকে চোখ তুলল। দুজনের চোখে চোখ পড়ল। শুভ্র হালকা হেসে তুলির ডান হাতটা হাতে নিয়ে হাতের পিঠে চুমু খেয়ে বলল। তুলি হেসে বলল, ফ্লার্ট করা কি নতুন শিখেছেন? শুভ্র হেসে বলল, বউ আমার মহা সুন্দরী, ফ্লার্ট শেখা লাগে না, তাকে দেখলে অটোমেটিক আসে। তুলি হালকা হাসলো, লজ্জা পেয়েছে খুব। শুভ্রও হাজার গুণ সুন্দর তুলির থেকে। তুলি শ্যামা, অথচ শুভ্র যেভাবে তুলির রূপের প্রশংসা করলো, তুলি এখনো বিশ্বাস করে পৃথিবীর সেরা সুন্দরী নারীও। শুভ্র একটু পর বলল, নিঃসংকোচ আবদার। তুলি হাসলো, হাত দিয়ে ইশারা করে কোল দেখিয়ে ঘুমাতে বলল। শুভ্র তুলির কোলে মাথা রাখলো। তুলি হালকা হাতে মেসেজ করছে শুভ্রর কপাল। শুভ্র বলল, তোমার কথা মতো একটা বুক শেলফ কিনেছি, দেখেছো ওখানে? এই শেলফে তোমার সব রোমান্টিক বই রাখবে আর শিখবে কিভাবে বরকে রোমান্টিক পদ্ধতিতে ইমপ্রেস করতে হয়। শুভ্র হালকা কাশার ভান করলো। তুলি শুভ্রর কপালে দু আঙুল ঠেসে বলল, খুব শখ না? শুভ্র চোখ উঁচু করে তুলির মুখের দিকে তাকালো, বলল, শখই তো। আমি হচ্ছি খাঁটি পুরুষ, সকল শখ আহ্লাদ বিয়ের পরের জন্য তোলা রেখেছি। তোমার আগে বা পরে কোনো সতীন আসার চান্স নেই, তোমার তো খুশি হওয়া উচিত। তুলি এবার মুগ্ধ হলো। শুভ্র এভাবে মায়া লাগিয়ে কথা বলে কেন? তুলির বুক কাঁপে। পাষণ্ড পুরুষ, সে কি বোঝে? তুলি মাথা নিচু করে শুভ্রর প্রশস্ত কপালে চুমু খেয়ে ধরা গলায় বলল, থ্যাংক ইউ আমার আগে কাউকে ভালো না বাসার জন্য। শুভ্র চোখ বন্ধ করলো। তুলি মুখ সরিয়ে আনলো। শুভ্র চোখ খুলে বলল, আগের জন্য থ্যাংক ইউ দিলে পরের জন্য দিবে না? তুলি মুখটা অন্যদিকে সরিয়ে ঠোঁট টিপে হেসে বলল, ওটা ভবিষ্যৎ, পুরুষ মানুষের বেলা গ্যারান্টি নেই, কবে আবার পিছলে যায়। শুভ্র ওই কথা শুনে চট করে উঠে বসলো। তুলির দিকে চেয়ে বলল, তুমি ভয় পাচ্ছ আমি তোমার সতীন আনবো বা কোনো পরকীয়া করবো কিনা? হাউ কুড ইউ থিঙ্ক লাইক দ্যাট তুলি? শুভ্র আহত ভঙ্গিতে বলল। তুলি তাকালো, আগের ন্যায় ভাবলেশীন ভাবে বলল, আমি বললাম তো ভবিষ্যৎ ওটা, পুরুষ মানুষ পিছলে না, শুনিনি কখনো? শুভ্র তুলির থুতনি চেপে মুখটা নিজের দিকে ফেরালো। তুলি তাকালো। শুভ্র শান্ত স্বরে বলল, শুনেছি, সঙ্গে এমন পুরুষও দেখেছি যারা একজনকে ভালোবেসে জীবন পার করে দিয়েছে। তুলি কিছু বলল না। শুভ্র তুলিকে ছেড়ে দিল। রাগ করে বাথরুমে গিয়ে শেরওয়ানি পাল্টে ট্রাউজার টি শার্ট পরে বিছানায় এসে সোজা হয়ে শুয়ে পড়ল। তুলি হা করে শুভ্র রাগ দেখছে। আজ বাসর রাতে ওরা ঝগড়া করলো। এই রাত নিয়ে এত পরিকল্পনা করেও এটাও দেখার ছিল। তুলি ছোট করে শ্বাস ফেলল। টি টেবিল থেকে দুধের গ্লাসটা শুভ্রর দিকে এগিয়ে দিয়ে বলল, উঠুন, এইসব খেয়ে ঘুমান, সকালে আপনার কাজিনরা দেখলে কিন্তু আমার প্রশ্ন করবে।
শুভ্র কাজ ঝাঁকিয়ে বলল, তুমি খাও, আমি সুগার খাই না। তাহলে দুধটুকু খেয়ে ঘুমান। শুভ্র উত্তর দিল না। তুলি কিছুক্ষণ অপেক্ষা করে হাল ছেড়ে দুধের গ্লাস আবারও জায়গায় রাখলো। গরম লাগছে, ভারী লেহেঙ্গা পরে শরীর ঢলে পড়তে চাইছে। তুলি উঠে লেহেঙ্গা খুলে শাড়ি পরে জড়ালো। শাড়ি গায়ে জড়ালো। এবার বসলো চুলের ক্লিপ খোলায়। ক্লিপ মনে হচ্ছে হাজার ডজন লাগিয়েছে পার্লারের মেয়েরা। কোথায় কোথায় লাগানো সেটাও খুঁজে পাচ্ছে না। তুলি আয়নায় দেখলো শুভ্র শুয়ে আছে বিছানায়। তুলি শুভ্রকে শুনিয়ে শুনিয়ে বলল, বাসর রাতের গল্প কত পড়লাম। হাজবেন্ড ওয়াইফ গল্প করে, আদর করে, চুলের ক্লিপ খুলে দেয়, বুকে নিয়ে ঘুমায়। আর আমার কপাল দেখো, বিবাহিত জীবনের শুরুটাই ঝগড়া দিয়ে হলো। শুরুতেই এই অবস্থা, বাকি জীবন তো পড়েই আছে। ও বাবা, এটা কার সঙ্গে বিয়ে দিলে আমায়? চুলের ক্লিপগুলো তুলি আসলেই খুলতে পারছে না। চুল ছিঁড়ে হাতে আসছে বারবার। তুলি কাঁদো কাঁদো মুখে হাল ছেড়ে দিতে চাইলে হঠাৎ চুলে কারোর হাতের স্পর্শ লাগে। শুভ্র তুলির পেছনে দাঁড়িয়ে চুলের ক্লিপ খুলে দিচ্ছে। মুখভঙ্গি ভয়াবহ গম্ভীর, হাসছেও না একদম। তুলি কিছুক্ষণ থম হয়ে শুভ্রকে দেখলো, তারপর ভয় ভয় বলল, সরি না শিশু ডক্টর, আর বলবো না এমন। শুভ্র তুলির দিকে একবার চেয়েই চোখ ফিরিয়ে নিল। একে একে আস্তে ধীরে সবগুলো ক্লিপ খুলে রাখলো টেবিলে। তারপর গিয়ে আবারও শুয়ে পড়লো। তুলি দীর্ঘশ্বাস ফেললো, বাতি নিভিয়ে নিজেও শুভ্রর পাশে শুয়ে পড়লো। শুভ্র তুলির দিকে পিঠ করে আছে। তুলির থমথমে মুখে শুভ্রর চওড়া পিঠের দিকে তাকিয়ে থাকলো কিছু সময়। হঠাৎ শয়তানি বুদ্ধি মাথায় চলল তুলির। উঠে গিয়ে শুভ্রর সামনে গেল। শুভ্র ভ্রু কুচকে তাকালো। তুলির শক্তি দেখিয়ে জোর করে শুভ্রর দু হাতের মধ্যে ঢুকে জড়িয়ে ধরল শুভ্রকে। শুভ্র হা হয়ে গেল। তুলিকে সরাতে চাইলে তুলি শুভ্রর গালে চুমু খেয়ে বসলো। মিষ্টি করে বলল, সরি। তারপর মাথা উঁচু করে কপালে চুমু খেলো। আবারও একইভাবে বলল, সরি। শুভ্র থমকে আছে। তুলি এগিয়ে এসে শুভ্রর খাড়া নাকে চুমু খেলো। মিষ্টি করে আবারও বলল, সরি। পরপর কয়েকটা চুমু খেয়ে একই কথা বলল, সরি সরি সরি। তুলির অনবরত চুমুক জ্বালায় এক সময় অতিষ্ঠ হয়ে গেল শুভ্র। এক পর্যায়ে রাগ ধরে না রাখতে পেরে হেসে উঠে তুলির দু গাল ধরে তুলিকে থামালো। বলল, আর কত তুলি, চুমু খাওয়ার তো আর কোনো জায়গা বাকি রাখুনি। তুলি শুভ্রর চোখের দিকে চেয়ে কানে আঙুল ছুঁয়ে আবারও মিষ্টি করে বলল, সরি, আমি আর বলবো না তো এমন। শুভ্র হালকা হেসে তুলির কপালে চুমু খেলো। বলল, রাগ নেই আমি আর, শান্ত হও। তুলি হালকা হাসলো। শুভ্র কিছু সময় তুলিকে ওভাবেই বুকে জড়িয়ে রাখলো। তুলিও মাথাটা শুভ্রর বুকে ঠেকিয়ে আরামে পড়ে আছে। শুভ্র তুলির পিঠে হাত বুলিয়ে বলল, ঘুমাও, সারাদিন অনেক ধকল গেছে। তুলি অবাক হয়ে মাথাটা তুলে শুভ্রর দিকে তাকালো। শুভ্র একইভাবে তুলির তাকানো দেখে ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করলো, কিছু না। তুলি আবারও শুভ্রর বুকে মাথা রাখলো। মনে মনে তুলি কিছুটা হতাশ। আজ প্রায় 6 মাস পর তারা একসঙ্গে থাকছে। শুভ্র এতদিন বাসর রাত নিয়ে কত কিছু শোনালো, এখন একদম ভালো মানুষ সাজছে। ঘুমাও। কেন ঘুমাবে তুলি? আজকের রাত ঘুমানোর রাত। তাদের বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ হলেও এখন দুজনের মনে ডুবন্ত ভালোবাসা উপচে পড়ছে। বলা যায় লাভ কম অ্যারেঞ্জ ম্যারেজ তাদের। এই বিয়ের রাতটা কেউ ঘুমিয়ে কাটায়। তুলি শুভ্রর বুকে নাক ঘষলো। চোখ বন্ধ করা অবস্থায় শুভ্র বলল, কিছু বলবে? ঘুম আসছে না? না। তুলি ছোট্ট করে জবাব দিল, মাথা মাসাজ করে দেই? শুভ্র একটা হাত দিয়ে তুলির পিঠ আগলে অপর হাতে তুলির চুলে বেলি কাটতে লাগলো। চুলে বেলি কাটায় তুলির মনে হলো সারাদিনের ক্লান্তি এক নিমিষেই হাওয়া হয়ে গেছে তার। এখন মনে হচ্ছে সত্যি আজকের দিনটায় অনেক ধকল গেছে, বিশ্রাম দরকার। শুভ্রর হয়তো বিশ্রাম দরকার। একমাত্র সন্তান হওয়ায় বিয়ের সমস্তটাই শুভ্র নিজে দেখাশোনা করেছে। একটা মিনিট বসারও সুযোগ পায়নি। শুভ্রর জন্য মায়া লাগলো তুলির। বেচারা বিয়েতে কতটা কষ্ট করছে। তুলি তো ঘুমিয়েই কাটিয়েছে। বউ দেখে কোনো কাজ করতে দেওয়া হয়নি তাকে। তুলি কিছু সময় শুভ্রর দিকে চেয়ে থেকে তারপর হালকা হাসলো। এক পর্যায়ে শুভ্রর বুকে মাথা রেখে ঘুমিয়েই পড়ল। ভোর সকালের আলো অনেক আগেই ফুটেছে। শুভ্র এখনো ঘুমিয়ে আছে, চুলগুলো এলোমেলো, গাল ফুলে আছে ঘুমে। তুলি গোসল করে বের হয়। দু কাপড়ের ওপর টাওয়াল জড়িয়ে
বের হয়েছে। বাথরুমে শাড়ি পরতে পারেনি তুলি, তাই রুমে এসে আগে দেখলো শুভ্র গভীর ঘুমে কিনা। শুভ্রকে ভালো করে দেখে নিয়ে রুমের এক পাশে শাড়ি পরতে লাগলো। শাড়ি পরায় এখনো বড্ড কাঁচা তুলি, কোন দিক থেকে কোন দিক চেপে ধরবে বুঝতেই পারছে না। আঁচলটা গায়ে জড়িয়ে কুচি ধরতে লাগলো। শাড়িটা আমি পরিয়ে দেই। ঘুমো ঘুমো কণ্ঠে কথা শুনে তুলি চোখ তুলে তাকালো। এলোমেলো চুলে শুভ্র মুচকি হেসে দাঁড়িয়ে আছে। তুলি শুভ্রর চাহনি দেখে শাড়ির আঁচলটা ভালো করে গায়ে জড়ালো। শুভ্র বোধহয় এতে ভ্রু কুচকালো, হতাশ হয়ে বলল, আমার সামনে এইভাবে অপ্রস্তুত হওয়ার কি আছে? আমি তোমার হাজবেন্ড তুলি, বরাবর তুমি এটা ভুলে যাও। তুলি হেসে ফেললো। শুভ্র তুলির অনুমতি অপেক্ষা করলো না, এগিয়ে এসে শাড়ির কুচি ধরলো। কুচি যত্ন নিয়ে ভাঁজ করতে লাগলো। তুলি বলল, আপনি না ঘুমোচ্ছিলেন, এত দ্রুত উঠে গেলেন? আমি তো শব্দও করিনি কোনো। শুভ্র উত্তর দিল, তুমি যখন গোসল করে বাথরুম থেকে বের হয়েছো তখনই উঠে গিয়েছিলাম। তাহলে কেন ঘুমের ভান করলেন? আমি তো দেখছিলাম কিছু। কি দেখছিলেন? তুলি প্রশ্ন করলো। শুভ্র মাথা তুললো, এবার চোখ টিপে বলল, গোসল করে বের হওয়া শাড়ি ছাড়া সত্য নববধূকে অস্থির দেখাচ্ছিল তোমায়। আমি তাকালে লজ্জা পেতে, তাই একটু ঘুমানোর ভান করেছিলাম। তুলি অবাক হয়ে তাকালো শুভ্রর দিকে। পরপর লজ্জায় শুভ্রর হাতে থাপড় বসিয়ে বলল, কে এতটা অসভ্য? ছি। শুভ্র হাসলো, কুচি ভাঁজ করা শেষ করে বলল, আমি গুজে দিই। তুলি না করবে তার আগে শুভ্র নিজেই বলল, আমি গুজবো না তো কে গুজবে? হাজবেন্ড হই তোমার। শুভ্র এ কথা বলে কুচিগুলো একসঙ্গে করে তুলির পেটিকোটে গুজে দিল। পেটে শুভ্রর হাতের স্পর্শে তুলি শিউরে উঠে হাত চেপে ধরল শুভ্রর। তুলি জোরে জোরে শ্বাস ফেলছে। শুভ্র তুলির মসৃণ পেটে ছোট করে চুমু বসিয়ে উঠে দাঁড়ালো। শুভ্র তুলির শাড়ির আঁচল ঠিক করে দিল। তুলি অন্য পাশে চেয়ে রইল। শাড়ি পরানো শেষ করে শুভ্র একটু দূরে গিয়ে তুলিকে আপাদমস্তক দেখলো, তারপর থামস আপ দেখিয়ে বলল, পারফেক্ট। তুলি হেসে আঁচল ঠিক করলো। শুভ্র এগিয়ে এসে তুলির কোমরে দু হাতে আগলে ধরে ঘনিষ্ঠ হলো। তুলি শুভ্রর বুকে দু হাত রেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি চাই এখন আবার? শুভ্র বাম গালটা দেখিয়ে বলল, মর্নিং কিস। তুলি ভ্রু বাঁকালো। খুব শখ না? শুভ্র হালকা হেসে জবাব দিল, বউ বেলে শখ আহ্লাদ বাড়ানো উচিত। এই তুমি না রোমান্টিক বই পড়ো, বইয়ে পড়োনি? তুলি শুভ্রর বুকে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে বলল, আমার রোমান্টিক বইয়ে এইসব আজগুবি কথা লেখা নেই। লেখা উচিত যে স্বামী একটা কিস চাইলে তাকে আরো দুটো দিতে হবে। স্বামী শাড়ি পরাতে চাইলে তাকে সুন্দর করে হ্যাঁ বলতে হবে, আর স্বামী আদর করতে চাইলে তাকে মানা করা যাবে না। তুলি হেসে উঠে বলল, সবকিছুতেই নিজের লাভ খোঁজেন না? শুভ্র তুলির কপালে চুমু খেয়ে বলল, শুধু আমার লাভ, তোমার লাভ হয় না? তুলি লজ্জা পেয়ে গেল। শুভ্রর বুকে আলতো করে থাপ্পড় বসিয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, বাজে কথা না বলে ছাড়ুন তো, বাইরে যাব। অলরেডি 9টা বাজে, আম্মু একা একা নাস্তা বানাবেন? শুভ্র তুলিকে আরো কিছু সময় জ্বালাতন করে তারপর ছেড়ে দিল। তুলি শাড়ির আঁচল মাথায় তুলে রুম থেকে বের হলো। শুভ্র তুলির বিয়ে উপলক্ষে শুভ্রদের দাদার বাড়ির গুটি কয়েক আত্মীয় স্বজন এসেছিলেন। দুপুরে খেয়ে দিয়ে তারা যে যার বাড়ি চলে গিয়েছেন। সম্পূর্ণ ফ্ল্যাটটা আপাতত খালি পড়ে আছে। বর্তমানে শুভ্র বাসায় নেই, কনস্ট্রাকশন এরিয়াতে গিয়েছে। ফ্ল্যাটে শুধু আফরোজা ও তুলি এতক্ষণ রুমে ঘুমাচ্ছিল। আসরের আজান শুনে মাত্রই ঘুম থেকে উঠে নামাজ পড়ল। দুপুরের আফরোজা ভাত খেয়েই ঘুমিয়েছে, এরপর আর দেখেনি তুলি নামাজ শেষ করে চুলগুলো হাত খোপা করতে করতে আফরোজার রুমে গেল। আফরোজা জায়নামাজে বসে তসবিহ পড়ছেন। তুলি গিয়ে আফরোজার পাশে মেঝেতে হাঁটু ভেঙে বসলো। আফরোজা তসবিহ শেষ করে কথা বললেন, ঘুম শেষ? তুলি হালকা হেসে মাথা দুলালো। আফরোজা হাসলেন, নিজের কোল দেখিয়ে বললেন, মাথা রাখ এখানে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তুলি এ কথা শুনে অবাক চোখে কিছুক্ষণ আফরোজার দিকে চেয়ে থাকে, তারপর মুগ্ধ হয়ে আফরোজার কোলে মাথাটা রাখে। আফরোজা মাথা থেকে আঁচল সরিয়ে চুলে এক হাত দিয়ে বুলিয়ে দিচ্ছেন, অপর হাতে তাসবিহ পড়ছেন। আরামে তুলির আবারও ঘুম পাচ্ছে। তুলি বলল, আমার মাত্র ঘুম থেকে উঠলাম, আবারও ঘুম পাড়িয়ে দিচ্ছ তুমি আমায়? আফরোজা হাসলেন, নিজের মতো করে চুলে হাত বুলাতে বুলাতে বললেন,
তুই যখন আমাকে শুভ্রের মতো আম্মু ডাকিস না তুলে, আমার না তোকে নিজের মেয়ে মেয়ে মনে হয়। ভালো লাগে শুনতে, এভাবেই ডাকিস কিন্তু সবসময়। তুলি হেসে আফরোজার হাত চেপে ধরে মুগ্ধ চোখে বলল, আর তুমি যখন এইভাবে কোলে মাথা রেখে চুলে হাত বোলাও না, তোমার হাত থেকে গা থেকে কেমন একটা মা মা গন্ধ আসে, শাশুড়ি শাশুড়ি গন্ধ পাই না। তুলি শেষের কথাটা বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বলল। আফরোজাও হেসে উঠলেন। তুলির চুলে হাত দিয়ে নাড়তে নাড়তে বললেন, চুলে তেল দিস না কতদিন, পাখির বাসা হয়ে আছে চুল। তুলি চুল দেখলো, তারপর বলল, অনেক মেসেজ করতে হয় তাই প্রতিদিন দিই না, শুধু শুক্রবার দিই, দিয়ে শ্যাম্পু করে ফেলি। আবার বেশিক্ষণ তেল মাথায় রাখলে না আমার আবার মাথা ব্যথা করে। আফরোজা তুলির চুলটা হাত দিয়ে নেড়ে দেখে দেখে বললেন, তেলের কৌটোটা নিয়ে আয়, আমার ড্রয়ারের উপর রাখা যা। তুলি অবাক হয়ে বলল, তুমি তেল দিয়ে দিবে? হ্যাঁ দিব, যা নিয়ে আয় এখন। আফরোজার সোজাসুজি জবাব। তুলি প্রথমে অবাক হলো, পরপরই নিজের বিস্ময় কাটিয়ে উঠে তেল নিয়ে বসলো। আফরোজা তাসবিহর গোটা এক পাশে রেখে তুলির চুলে তেল দিয়ে দিচ্ছেন। তুলি আরামে চোখ বুজে আছে। অদ্ভুতভাবে আবারও ঘুম পাচ্ছে তুলির। আফরোজা চুলে তেল দিতে দিতে বলল, চুলে প্যাক দিস না, মেহেদি প্যাক দিবি, আমি বানিয়ে দিব। আমি তো প্রতি বুধবার দিই। নিজে বানিয়ে? হ্যাঁ। আর ওকে কিনতে মেলে, ওখান থেকেই কিনে নাও না কেন, খামোখা এত কষ্ট। ধুর, এগুলো ভালো নাকি? কি না কি মেশাই। আমি আমার নিজের মেহেদি গাছ থেকে মেহেদি এনে বেটে তারপর প্যাক বানিয়ে মাথায় দিই। নিজেদের মেহেদি গাছ কোথায় লাগানো? আমি তো দেখলাম না। ছাদে আছে, তোকে একবার ছাদ ঘুরিয়ে আনবো। সুব্রত অনেক গাছ লাগিয়েছে ছাদে, ফুল গাছও আছে। আমি মাথায় দিই বলে মেহেদি গাছ এনে লাগিয়েছিল গত বছর। তুলি অবাক হয়েছে, পরপর খুশিও হয়েছে আবার। শুভ্র তার মতোই গাছ লাগাতে জানে। এখন থেকে তুলি ও শুভ্র একসঙ্গে গাছের জড় এনে লাগাবে টবে। তারপর গাছগুলো বড় হওয়ার ডালপালা ছড়াবে দুজন। এসব একসঙ্গে উপভোগ করবে। বউ শাশুড়ির গল্পের মধ্যে কলিং বেল বাজলো। আফরোজা তুলির চুলে বিনুনি বেঁধে দিলেন, তারপর বললেন, দরজা খুলে আয়, শুভ্র এসেছে হয়তো। তুলি তেলের কৌটো জায়গায় রেখে উঠে গেল। দরজা খুলে ওপাশে ইন করা ব্ল্যাক শার্ট প্যান্ট পরে ক্লান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা শুভ্রকে দেখে হাসলো তুলি। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে শুভ্রকে আপাদমস্তক রেখে বলল, ডক্টর সাহেবের শেষ অবধি ঘরে ফেরার কথা মনে পড়লো তাহলে? শুভ্র তুলির দিকে চেয়ে আছে। মসৃণ কোমরটা বাঁকিয়ে দরজার সাথে হেলান দিয়ে আছে তুলি। মারাত্মক একটা দৃশ্য। এমন দৃশ্যে শুভ্রর কি কন্ট্রোল থাকে নিজের উপর? মোটেও না, আর থাকলেও না। শুভ্র এগিয়ে এসে দু হাতে তুলির কোমর আগলে পেছন থেকে দরজা লাগিয়ে দিল। শুভ্র কোমর আগলে ঘনিষ্ঠ হতেই তুলি হৈ হৈ করে উঠল। শুভ্রকে ছাড়ানোর চেষ্টা করে বারবার আফরোজার রুমের দরজার দিকে চেয়ে বলল, ছাড়ুন না, আম্মু ওই ঘরে, চলে আসবে যে কোনো সময়। তুলি বারবার আফরোজার রুমের দিকে তাকাতে লাগলো। শুভ্র একবার উকি দিয়ে দেখলো আফরোজার রুমের দরজা কিছুটা ভিড়িয়ে রাখা। শুভ্র যেন আরো লাই পেল। তুলির কাঁধে শেষবারের ন্যায় নাক ঘুষে বলল, রুমে আসো, বোঝাপড়া আছে। কথাটা বলে শুভ্র চট করে তুলিকে ছেড়ে সোজা হেঁটে চলে গেল আফরোজার রুমে। তুলি হা হয়ে গেল। এই লোকটা বাইরের মানুষের সঙ্গে একরকম, আর তুলির সাথে কিনা এসব অসভ্যতামি করে। হায়, তুলি এই পাগলাটে শুভ্রকে নিয়ে কই যাবে? তুলি কই যাবে? আর যাওয়ার জায়গা তো নেই। শুভ্রর সংসারে তুলির শেকড় ছড়িয়ে গেছে, যেতে চাইলেও উপড়ে যাবে। তুলি হালকা হেসে দরজায় সিটকিনি তুলে রান্নাঘরে গেল। দুধ চা বসালো 2 কাপ, 1 কাপ রং চা আফরোজার জন্য বসালো। শুভ্র বেশ অনেকটা সময় আফরোজার রুমে কাটিয়ে নিজের রুমে এলো। ফ্রেশ হয়ে ধোয়া কাপড় বারান্দায় মিলে রুমে এসে বসলো। তুলি আফরোজাকে চা দিয়ে নিজের চা রুমে নিয়ে এলো। চুরির রেঞ্জিনের শব্দ কানে যেতেই শুভ্র ল্যাপটপ থেকে মাথা তুলল। তুলি দরজা খোলা রেখেই রুমে ঢুকে যাচ্ছিল। শুভ্র সঙ্গে সঙ্গে বলল, দরজা লক করে আসো। তুলি চায়ের কাপ হাতে নিয়ে হাঁ করে শুভ্রর দিকে চেয়ে থাকলো। কিছুক্ষণ তাকিয়ে নিজেকে সামলে তুলি ভ্রু কুঁচকে বলল, দিন দুপুরে কিসের দরজা বন্ধ করা? চা নিয়ে এসেছি, চুপচাপ চা খাবেন, অসভ্য পুরুষ কোথাকার। শুভ্র ভ্রু নাড়ালো, তারপর মাথা নিচু করে ল্যাপটপের কিবোর্ডে দক্ষ হাত চালাতে চালাতে বলল, ওকে ফাইন, আমার কি, তবে কেউ লজ্জা পেয়ে যেন বারবার দরজার দিকে না তাকায়, বলে রাখলাম।
তুলি কিছুক্ষণ ভাবলার মতো শুভ্রকে দেখলো, তারপর দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে গেল। লক করে চায়ের কাপ নিয়ে শুভ্রর পাশের বিছানায় বসলো। শুভ্র তুলির হাত থেকে চায়ের কাপ নিল। শুভ্র চায়ে চুমুক দিয়ে বলল, আমাদের বাসায় এই প্রথম তোমার চা বানানো, রাইট? তুলি চায়ে চুমুক দিতে দিতে নিজেই আগ বাড়িয়ে শুভ্রর গা ঘেঁষে বসলো। শুভ্র তুলিকে এক হাতে আগলে ধরল। তুলি শুভ্রর বুকে মাথা রেখে বলল, মজা হয়েছে? শুভ্র এই প্রশ্নে টিপ্পিনি কেটে বলল, মজা হয়নি বললে আমার ঘাড় থাকবে? তুলি ভ্রু কুঁচকে শুভ্রর চোখে তাকালো, বলল, ঘাট থাকবে না মানে আমি এত খারাপ বউ নাকি? হ্যাঁ, শুভ্র তুলির এভাবে ফ্যাকাশে হয়ে কথা বলার কারণ ধরতে পারল। আলগোছে তুলিকে আগলে কপালে গাঢ় চুমু খেয়ে বলল, হুম, তুমি আমার ঘরের লক্ষ্মী তুলি। তুমি আমার ঘরে শাড়ি পরে হাঁটছো, আমার জন্য চা বানাচ্ছ নিজের হাতে, আমায় এতটা ভালোবাসো, পুরো ব্যাপারটার জন্য আমি লাকি। তোমার চেয়ে ভালো কেউই আমার বউ হতে পারবে না। তুমি আমার পাশে আছো বলেই আমার জীবনে আজ এত সুখ, এত পূর্ণতা। শুভ্র শুড থ্যাংক ইউ ফর দিস অ্যান্ড অলসো। তুলি আগ্রহ নিয়ে শুভ্রর কথা শুনছে। শুভ্র চাটা শেষ করে কাপটা আলগোছে টি টেবিলের উপর রেখে তুলিকে দু হাতে আগলে নিজের সঙ্গে চেপে ধরল। তুলিও বাধ্যগত বউয়ের ন্যায় শুভ্রর সঙ্গে একদম মিশে গেল। শুভ্র তুলিকে বলল, And for your unlimited love, Shubhra should also give you a cute little princess. শুভ্র থামলো। তুলি লজ্জায় মাথা নিচু করলো। শুভ্র বাচ্চার জন্য এতটা উন্মাদ হয়ে আছে ভেবে তুলি লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। শুভ্র তুলির কপালের চুল কানের পেছনে গুজে কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, Should I, Mrs. Shubhra? উফ, এতটা নেশালো গলা। তুলি ডুবে যাচ্ছে যে। তুলি থামলো, উত্তর দিল না। গলায় সমস্ত কথাগুলো কাটার ন্যায় আটকে আছে। নিঃশ্বাস ফেলতে পারছে না তুলি। শুভ্র তুলিকে চুপ করে দেখে তুলির কানের কাছে আবারও ফিসফিসালো, মিসেস শুভ্র কয়টা প্রিন্সেস গিফট চাই বলুক, যতগুলো চায় বলুক, মিস্টার শুভ্র সবেতেই একদম প্রস্তুত। মিস্টার শুভ্র কি চায়? সঙ্গে সঙ্গে শুভ্র তুলিকে ছেড়ে পিছিয়ে গেল। তুলির লাজুক মুখটার দিকে চোখ বড় বড় করে বলল, এই ক্রিকেট টিম শিওর তো? এতগুলি বাচ্চা ধকল সামলাতে পারবে? পারলে চলো আজকে থেকেই প্রসেসিং শুরু করি। দুষ্টু হেসে দু হাত তুলির দিকে বাড়িয়ে এগিয়ে এলো শুভ্র। তুলি হাঁ করে এতক্ষণ শুভ্রর দিকে চেয়েছিল। নিজের কথার অর্থ এতক্ষণ বুঝতে না পারলেও শুভ্রর দুষ্টু হাসি দেখে এখন ঠিক বুঝলো। শুভ্র তুলিকে ছোবে তার আগেই তুলির চায়ের কাপ দুটো নিয়ে উঠে গেল বিছানা থেকে। শুভ্র ভ্রু নাড়িয়ে তাকালে তুলি হেসে বলল, দিল্লি अभी बहुत दूर है। স্বপ্ন দেখা বন্ধ করুন ডক্টর সাহেব। এই কি বল? শুভ্র তুলিকে পাকড়াও করতে চাইলে তার আগেই তুলি চায়ের কাপ দুটো নিয়ে পালালো। শুভ্র মাথার পেছনে চুলকে হেসে উঠল। তারপর শুভ্র সারাটা দিন তুলিকে জ্বালিয়ে খেলো। তুলি যেখানেই যায় বারবার তুলির কানের কাছে এসে জানায় ক্রিকেট টিম কিভাবে বানানো যায়। একটা ক্রিকেট টিমের উপকারিতা কি, নিজেদের বাসা থেকেই একটা ক্রিকেট টিম তৈরি হলে দেশের কত বড় লাভ। এইসব শুভ্রর আজকের সারাদিনের কথা বলার টপিক। এই তো এখন সবাই খেতে বসেছে। শুভ্রর দুষ্টুমি এখানেও একটা সময় শুরু হয়ে গেল। খাবারের এক ফাঁকে খপ করে তুলির হাত ধরে নেয়। থমকে যায় তুলি। আর চোখে শুভ্রর দিকে চেয়ে টেবিলে বসে থাকা আফরোজার দিকে চোখ ঘুরায়। আফরোজা খেতে মগ্ন। তুলি সবার অগোচরে ডান হাত ধরে শুভ্রর হাতে থাপড় বসায়, ফিসফিসিয়ে বলে, কি হচ্ছে এটা? কি স্যার হয়ে ছাত্রীকে ইভটিজিং করা হচ্ছে? শুভ্র দুষ্টু হেসে বলল, বাকি ইভটিজিং রুমে চলো, দেখিয়ে দিচ্ছি। প্লিজ গিভ মি এ চান্স মিস ছাত্রী। শুভ্র শেষের কথাটা বেশ করুণ গলায় বলল। তুলি আরো দু কথা বলবে তার আগেই আফরোজা খেতে খেতে বললেন। তুলি সোজা হয়ে বসলো, চেয়ারে নড়ে চড়ে বলল, হ্যাঁ আম্মু খাচ্ছি তো। পাশ থেকে শুভ্র বলল, আম্মু বুঝতে পারছে না আসলে তার ছেলের বউয়ের আপাতত কি খেতে মন চাইছে, আমি হেল্প করব। তুলি চোখ রাঙালো। সকাল থেকে এই ছেলেটা তাকে জ্বালিয়ে যাচ্ছে। মূলত তার হয়েছেটা কি? শুভ্র ভদ্র ছেলের ন্যায় খেতে মশগুল।
তুলি শুভ্রর দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। কে জানে এই শুভ্র মশাই মোটেও শুভ্র অর্থাৎ ভালো নয়, বরং নেহাতি অসভ্য পুরুষ। ইস, তুলি যদি এই মানুষটার অসভ্যতা সবাই জানাতে পারত, একদম টাই টাই ফুস হয়ে যেত এই ভদ্র মুখোশ পরা অসভ্য পুরুষের। শুভ্র এখনো তুলির হাত চেপে ধরে আছে। তুলি ভালো করে খেতেও পারছে না। সারাদিন পর খেতে বসেছে, শুরু হয়েছে তার অসভ্যতা। তুলিও একটা সময় বিরক্ত হয়ে বলল, মশাই, এসব ছোঁয়াছুঁয়ি আমরা রুমে গিয়ে করি। শুভ্র দুষ্টু হাসলো। তুলির দিকে চেয়ে ফিস ফিস করে বলল, ক্রিকেট টিম বানাবে বললে তাহলে তো সবসময় ছোঁয়াছুঁই ইজ মাস্ট। মিসেস শুভ্র, আই এম ট্রাইং মাই বেস্ট টু মেক এ ক্রিকেট টিম, ইউ নো। শুভ্র ডান চোখটা টিপল। তুলি হা হয়ে যায় শুভ্রর দিকে তাকালো। বিকেলের কথা নিয়ে এখনো টিজ করে যাচ্ছে। তুলি এবার জোর করে নিজের হাত শুভ্রর থেকে ছাড়িয়ে নিল। তারপর শুভ্রর দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। মিসেস শুভ্র সম্পূর্ণভাবে এই রুলসে বিশ্বাসী। এর বেশি আবদার করা মিসেস শুভ্রকে লজ্জা না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মিস্টার শুভ্র মশাইকে। রাতের খাবার শেষ করে তুলি বাসনপত্র রান্নাঘরে নিয়ে যাচ্ছিল। আফরোজা হাত মেলাতে চাইলেন কাজে। তুলি জোর করে তাকে রুমে পাঠিয়ে দিল। তারপর নিজে একা একাই বাসনপত্র নিতে লাগলো রান্নাঘরে। হঠাৎ শুভ্র হাত ধুয়ে এসে নিজেও একটা একটা করে বাসন রান্নাঘরে নিয়ে এলো। তুলি শুভ্রকে কাজ করতে দেখে হৈ হৈ করে উঠে বলল, কি করছেন? আমি পারবো, কটা বাসনই তো। শুভ্র গ্লাসগুলো রান্নাঘরের বেসিনে রেখে বলল, হাতে হাতে করলে দ্রুত শেষ হবে। আচ্ছা, হাতে হাতে করলে দ্রুত শেষ হবে। আমি বাসন আনছি, তুমি এগুলো ডিশওয়াশারে দিয়ে দাও। শুভ্র বাসন রেখে আবারও ডাই নিয়ে গেল। তুলি মৃদু হেসে শুভ্র যাওয়ার দিকে চেয়ে থাকলো। অমন একটা সোনার মানুষ আল্লাহ তুলির কপালে রেখেছিলেন। তুলি হালকা হেসে সব বাসন ডিশওয়াশারে রেখে দিল। তুলি তরকারিগুলো ফ্রিজে রাখছে। শুভ্র হাত ধুয়ে তুলির পাশে এসে দাঁড়ালো। তুলি বলল, রুমে যান, আমি এটুকু করে নিচ্ছি। শুভ্র এবার কথা শুনলো। এগিয়ে এসে তুলির কপালে চুমু খেয়ে অশান্ত গলায় বলল, দ্রুত আসো, অপেক্ষা করব। শুভ্র তুলির দিকে চেয়ে দুষ্টু একটা হাসি উপহার দিয়ে রুমে চলে গেল। তুলি অবাক হয়ে তরকারির হাতে শুভ্রর চলে যাওয়া দেখলো। পরপর হালকা হেসে আবারও কাজে মন দিল। আজকের রাতটা কেমন অদ্ভুত, শুনশান। আকাশের মাঝখানে মস্ত বড় এক চাঁদ। আজকের রাতটা যেন ডাকছে কাউকে, আহ্বান করছে এক নতুন শুরুর। তুলি আফরোজার সঙ্গে রান্নাঘর সামলে নিজেদের বেডরুমে এলো। শুভ্র বারান্দায় বসে আছে, কোলের উপর ল্যাপটপ, অথচ সে ল্যাপটপ দেখছে না। মাথা তুলে আকাশের দিকে চেয়ে রইল বেশ খানিক সময়। তুলি হালকা হেসে দরজা লক করে ধীর পায়ে শুভ্রর কাছে এসে দাঁড়ালো। শুভ্র আনমনে আকাশ দেখছে। তুলি আর তাকে বিরক্ত করলো না। রান্নাঘর থেকে এসে গায়ে ঘাম, তাই সোজা ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে একদম গোসল করেই বের হয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তুলি অবাক, বাইরে এখন বৃষ্টি নেমেছে। একটু আগেই তো দেখলো আকাশ পরিষ্কার, এক্ষুনি বৃষ্টিও নেমে গেল। তুলি চুলগুলো গামছাতে পেঁচিয়ে বারান্দায় এলো। শুভ্র তখন ল্যাপটপ ঘরে রেখে আবারও বারান্দায় দোলনায় বসেছে। তুলি গিয়ে শুভ্রর পাশে দাঁড়ালো। হঠাৎ করে শুভ্রর আশেপাশের শ্যাম্পুর সুন্দর এক গন্ধ পেয়ে তাকালো। চুলে গামছা পেঁচিয়ে তুলি শুভ্রর পাশে দাঁড়ানো, মুগ্ধ দৃষ্টি আকাশের দিকে। ভেজা গায়ে জড়ানো গোলাপি রঙের শাড়ি। তুলির গায়ের সঙ্গে শাড়ির রংটা এতটা মানাচ্ছে, শুভ্র মুগ্ধ হয়ে তুলিকে দেখেই মন ভরছে না। তুলি আকাশের দিকে চেয়ে বলল, হুট করে বৃষ্টি নামলো? গোসলে যাওয়ার আগেও তো দেখলাম আকাশ ফকফকা। শুভ্র শোনে না। সাজেকের সেই রাতের ন্যায় আবারও আজকের বৃষ্টি উস্কাতে চাইছে শুভ্রকে। বৃষ্টির ফোঁটা গ্রিল পেরিয়ে ভিজিয়ে দিচ্ছে শুভ্র তুলি দুজনকেই। শুভ্রর সাদা টি শার্ট ভিজে গেছে অনেকটাই। শুভ্র মুগ্ধ হয়ে দোলনা থেকে উঠে তুলির পেছনে এসে দাঁড়ালো। গামছায় তুলির ভিজে চুল খোপা করা, কপালের উপর ভিজে কয়েকটা চুল পড়ে আছে। মারাত্মক একটা দৃশ্য। শুভ্র তুলির পেছনে দাঁড়িয়ে আলগোছে হাত বাড়িয়ে তুলির চুলের গামছা খুলে দিল। ভিজে চুল সব ঘাড়ে ঝরঝরিয়ে পড়তেই তুলির গা শিরশির করে উঠল। ঘাড় ঘুরিয়ে শুভ্রর দিকে তাকালো। শুভ্রর চোখে চেনা পরিচিত সেই একই নেশা। ছোঁয়াচে রোগের ন্যায় তুলির মধ্যেও সঞ্চারিত হলো সেই একই নেশা। শুভ্র তুলির ভিজা চুলগুলো ঘাড়ের পাশ থেকে সরিয়ে ডান কাঁধে ছড়িয়ে দিয়ে
মুখ ডুবালো তুলির ঘাড়ের নরম অংশে। তুলি শিরশিরিয়ে উঠে পরনের শাড়ি খামচে ধরল, মুখ ফুটে অস্ফুট স্বরে বলতে চাইল, মাত্র গোসল। শুভ্র জড়ানো গলায় তুলির ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, আবার করবে? নির্লজ্জ লোকের নির্লজ্জ যত কথা। তুলি এখন আবেশে গানা ভাসালে না থাকলে কটা কথা শোনাতো।